হামলা নির্যাতন করে, কিন্তু আমরা এও দেখেছি বিজয় দল হামলা করে। আমরা আর নির্বাচনে হামলার মুখ্য শিকার হয় প্রধানত ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক প্রচারণা, ঘৃণা ও বিদ্বেষ প্রকাশ করে প্রয়াণ প্রকাশ ও সভা সমাবেশ, বিশেষ করে ধর্মীয় সমাবেশে বিদ্বেষ ও উস্কানিমূলক বক্তব্য প্রদান ধর্মীয় সংখ্যালঘুদের সবসময় এক সংখ্যার মধ্যে রাখে। সাম্প্রতিক সময়ে তা আরো প্রকার আকার ধারণ করেছে। নির্বাচন এলে তা আরো বেড়ে যায়। স্বাভাবিকভাবে ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে নির্বাচন অংশগ্রহণ, বিশেষ করে ভোট প্রদানের ক্ষেত্রে সংখ্যা অনীহা তৈরি করে। এ ব্যাপারে সরকার ও রাজনৈতিক দলগুলোকে সক্রিয় ভূমিকা নিতে হবে। স্বাধীনতার পর থেকে সবকটি জাতীয় সংসদের দিকে দৃষ্টিপাত পর্যালোচনা করে দেখা যায়, ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব যা উচিত তা কখনো ছিল না। অথচ 50 দশকের কথা স্মরণ করলে স্বীকার করতে হবে, যুক্ত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারাকে প্রকৃত অর্থে অর্থবহ ও সাম্প্রতিক রূপ দিতে আমরা আমাদের স্বার্থ বিসর্জন দিয়েছি। 1954 সালে পৃথক নির্বাচনী প্রথায় প্রাদেশিক পরিষদে 309 আসনের মধ্যে সংখ্যালঘুদের ছিল 72 আসন। পরবর্তী সময়ে ধর্মীয় সংখ্যালঘুরা অসাম্প্রদায়িক রাজনীতির সাথে যুক্ত নির্বাচন গ্রহণ করেন। অথচ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো দলীয় সাংগঠনিক অবস্থানে ধর্মীয় সংখ্যালঘুদের যথাযথ মূল্যায়ন করে না। অন্যদিকে মনোনয়ন প্রক্রিয়াও তেমন কোনো অবস্থানে থাকে না। স্বাধীন বাংলাদেশ প্রথম থেকে দ্বাদশ সংসদ পর্যন্ত পর্যালোচনা করলে দেখা যায়, একমাত্র সংসদের নারী আসন সহ ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব সর্বোচ্চ 22-এ পৌঁছেছিল। অধিকাংশ সংসদে এই সংখ্যা 10 পেরেনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত যে প্রবণতা দেখা যাচ্ছে তা অত্যন্ত হতাশাব্যঞ্জক। বৈষম্যবিরোধী আন্দোলন ও গণ অভ্যুত্থানের পর এই চিত্র গণতান্ত্রিক ধারার বিকাশের বিরোধী। এই প্রেক্ষাপটে আমাদের প্রত্যাশা জাতির সামনে তুলে ধরতে চাই। 1. মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানের চেতনায় যুগোপযোগী সংস্কার সহ 72-এর সংবিধান হবে আগামী দিনে রাজনীতির মূল ভিত্তি। 2. রাজনীতি ও সব নির্বাচনে ধর্মের ব্যবহার নিষিদ্ধ থাকবে। ঘৃণা ও বিদ্বেষমূলক বক্তব্য শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করতে হবে। 3. জাতীয় ও স্থানীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে আইনগত বাধ্যবাধকতা থাকতে হবে। দলীয় কাঠামোতে যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত থাকতে হবে। প্রয়োজনে নির্বাচন কমিশন নিবন্ধনের সময় আইনগত বাধ্যবাধকতা বিধান করতে পারে। 4. জাতীয় নির্বাচনের পূর্বাপর অন্তত 1 মাস ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তায় সেনা ও বিশেষায়িত বাহিনী মোতায়েন নিশ্চিত করতে হবে। স্থানীয় নির্বাচনেও নিরাপত্তার কঠোর ব্যবস্থা নিতে হবে। 5. জীবন জীবিকার সকল পর্যায়ে সম-অধিকার নিশ্চিত করতে হবে। সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগ ও পদোন্নতিতে বৈষম্য নিরসন করতে হবে। 6. গণ অভ্যুত্থানের পর সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে যাদের নির্বিচারে চাকরিচ্যুত করা হয়েছে তাদের অবিলম্বে পুনর্বহাল করতে হবে। 7. বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ, জায়গা জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। চাঁদাবাজি বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং চাঁদাবাজদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে। 8. গণ অভ্যুত্থানের পর ব্যাপক হারে ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছে। আইন মন্ত্রণালয় থেকে তা স্বীকৃত হয়েছে। এসব মামলায় ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের বিদ্বেষ প্রসূতভাবে জড়ানো হয়েছে। কাউকে গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে এসব মামলার প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের মুক্তি দিতে হবে। 9. আমাদের মূল আত্মবাদী রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী স্তরে অন্তর্ভুক্ত করে অঙ্গীকার ঘোষণার মাধ্যমে সম-অধিকারের চেতনার প্রতি তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। স্বাধীনতার 54 বছর আমরা পেরিয়ে এসেছি, কিন্তু মুক্তিযুদ্ধ গণ অভ্যুত্থানে যারা উৎসর্গ করেছেন তাদের স্বপ্ন পূরণ হয়নি। বৈষম্য, হিংসা, সংঘাত, হানাহানি, ধ্বংস আর মতভেদ আমাদের গণতন্ত্রের পর মুক্ত চিন্তা পরস্পরের মতকে শ্রদ্ধা করে এগোতে দিচ্ছে না। এক পরিবার হতে পারছি না। রাজনীতিবিদ যারা জনমত নিয়ে আগামী দিনে
দেশ আরও দেন। তাদের কাছে আমাদের প্রত্যাশা বিভাজন, বৈষম্য ও বিভেদ কবর রচনা করে মানুষের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অতীত অভিজ্ঞতায় পথ চিনে আমাদের জন্য এক কাতারে সামিল হতে পারি। সবাইকে ধন্যবাদ। মহানগর সার্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা অর্জন পরিষদের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের আজকের উপস্থাপন।